জি ম্যাম, শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমরা একটু ক্লাস শুরু করতে 2 মিনিট সময় নেই, যারা সামনে আছে ওরা বসুন। তা আপনারা একটু বসেন, সবাই তাড়াতাড়ি দ্রুত বসেন, আর যে পিছনের ইয়াটা দরজাটা টেনে দেন। লেকচার প্ল্যান আছে আপনাদের কাছে? আচ্ছা, এই লেকচার প্ল্যানটা একজন একটু আমাকে বলেন। আমরা আপনাদের যে লেকচারটা বাকি আছে দেখ আমার কাছে দেন, লেকচার প্ল্যানটা দেখ। আচ্ছা দেখেন, আমরা আগের দিন হচ্ছে মহাদেশ পরিচিতি, মহাসাগর প্রণালী, ভৌগোলিক উপনাম, প্রাচীন ও নতুন ও পুরাতন নাম পড়ছি, তাই না? আপনাদের এখানে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। আর এই যে যারা গল্প করতেছেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের 10 মিনিট সময় দিলাম, বাইরে থেকে গল্প করে আসেন, যান। আমাদের পরিবেশ নষ্ট করিয়েন না। আপু বলেন। ফিনল্যান্ড? না, আইল্যান্ড। আচ্ছা, ফিনল্যান্ডই আপনি পড়েন, আইল্যান্ডের কথা ভাবার দরকার নেই। ফিনল্যান্ড এক জায়গায় আইল্যান্ড আর ফিনল্যান্ড পড়েন আপনি। ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। কারণ হচ্ছে সুখী দেশ হওয়ার কারণ কি? এদের জনসংখ্যা কম, সুযোগ সুবিধা বেশি, মানে এদের সমস্ত মৌলিক চাহিদা পূরণ হয়ে যায়। আপু কি হয়েছে? আপু কিছু না বুঝলে আমাকে বলেন। পিছন ফিরে শোনেন, কোনোদিনও পিছনের দিকে তাকাবেন না, সবদিন সামনের দিক তাকাবেন। দুইটা দ্বীপই আছে, এই জন্য তো দুইবার দিচ্ছে। অপশনে কখনোই না, আপনাকে এখানে বলবে কিভাবে প্রশ্ন থাকবে যে শাখালীন দ্বীপপুঞ্জ কার মধ্যে বিতর্কিত। ঠিক আছে, এখন শিক্ষক মানে যারা প্রশ্ন করবে তারা এত বোকা না যে একটা অপশনের মধ্যে শাখালীনও দিবে, কুড়িলও দিবে। ঠিক আছে, আর যদি দেয় তাহলে বুঝবেন এটা ভুলে হয়েছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, গুড। হ্যাঁ বলেন। এখন সমুদ্রের বধূ বলতে কি বোঝাচ্ছে? সমুদ্রের বধূ? সমুদ্রের বধূ মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, এগুলো তো ভৌগোলিক নাম। সমুদ্রের এমন একটা জায়গায় মানে এই দ্বীপটা অবস্থিত যে একদম সমুদ্রের খুব যত্নের, আদরের। ঠিক আছে, এরকম মানে মনে হচ্ছে যে সমুদ্রের কোলের মধ্যে এর অবস্থান। ঠিক আছে, মানে একদম তার এমন যত্নে আছে সমুদ্রের মধ্যে, এই জন্য এই উপমাটা ইউজ করা হয়েছে। ওখানে প্রচুর পরিমাণে মাংস বিক্রি হয়, প্রচুর পশু জবাই হয় রেগুলার। ঠিক আছে, প্রত্যেকটার এক একটা ব্যাখ্যা আছে। আর এই ব্যাখ্যা আসলে সবগুলোর ব্যাখ্যা এত জানার প্রয়োজন নাই। আপনি কি করবেন আপাতত? হ্যাঁ, বিষয়টা কি হয়েছে শোনেন, আমরাও এটা বুঝি জানলে মনে থাকে, কিন্তু কতগুলো উপনাম আছে, কারণ মিনিমাম 50টা পড়তে হবে। এই 50টা যদি আমরা ডিটেলসে পড়তে যাই তাহলে আমার হাতে এরকম 50,000 জিনিস আছে, সবগুলো ডিটেলসে পড়তে হবে। তারপরে জানার ইচ্ছা থাকলে কি করবেন, একটু গুগল সার্চ দিয়ে দিবেন। যখন ফ্রি থাকবেন তখন একটা একটা করে, যেটা তো একটু মানে যখন আপনি ফ্রি টাইম মানে আপনি একটু ফেসবুকের পিছনে সময় দিচ্ছেন বা ইন্টারনেটে সময় দিচ্ছেন, তখন একটা একটা করে একটু সার্চ দিয়ে দিবেন, তখন সব পেয়ে যাবেন। যেমন সিন্ধুর টিপ, সিন্ধুর টিপ বলা হয় কাকে বলেন? মানে ওই সিন্ধু নদের এমন জায়গায় অবস্থিত মিশর যে মনে হয় যে একটা কপালে টিপ। এরকম প্রত্যেকটা এক একটা বাজারের শহর কায়রো, কারণ ওখানে বাজার মানে ও যেখানে যাবেন অলিতে গলিতে সব জায়গায় বাজার। বা এই ঢাকাকে বলা হয় কি মসজিদের শহর, রিকশার নগরী। কারণ কি আপনি প্রতি কি বলা যায় মানে আপনি বাইরে বের হলে যত যানবাহন দেখবেন তো 10 গুণ যানবাহন হচ্ছে রিকশা। পৃথিবীর কোথাও এরকম নাই, এবং মসজিদও তাই। আমাদের এই বাংলাদেশে যত পরিমাণ মসজিদ আছে, পৃথিবীর যত আপনার মুসলিম প্রধান কান্ট্রি আছে সেইখানেও এত পরিমাণ মসজিদ নাই। ঠিক আছে, তো যাই হোক, এবার আপনারা দেখেন আজকে হচ্ছে আমরা পড়বো, আমি একটু বলি দেখেন আপনাদের কিছু বাকি আছে কিনা। আমরা 1 নাম্বার লেকচার শিট শুনেন। এখানে যারা গতকাল বলছেন যে অনেকে অনেক লেকচার পান নাই, এই লেকচার গুলোই আপনাদের 2 তারিখ থেকে আবার নতুন করে শুরু হবে। একদম এই পুরো লেকচার প্ল্যানটাকে নতুন করে ঢেলে সাজানো হবে। তো আমরা আজকে যেগুলো আছে সবগুলোই কমপ্লিট করব। ঠিক আছে, সবগুলো কমপ্লিট করব, এবং যে যে প্রবলেম আছে আমরা সেই প্রবলেমগুলো আজকে কাটায় ওঠার চেষ্টা করব। তো আমরা একটু লক্ষ্য করি। নাম্বার 1, বাংলাদেশের নতুন পুরাতন ভৌগোলিক নাম, সীমানা, বিখ্যাত স্থান, ব্যক্তি। আচ্ছা এইখানে এইটা হলো আসলে
প্রথম লেকচার শিটে হওয়ার কথা, কিন্তু প্রথম লেকচারের কিছু অংশ এখানে ভেঙে চলে আসছে। ওই যে দেখছেন 1 নম্বরে ভৌগোলিক বিবরণ, তো ওইখানে আজকে আমরা একটু শিখে নিই যে আসলে আমাদের এখানে প্রথমেই আছে কি নতুন পুরাতন নাম, ভৌগোলিক নাম, সীমানা আর বিখ্যাত স্থান। তো আমরা আগে সীমানা শিখবো। যারা এর আগে কোনোদিনও সীমানা পড়েন নাই তাদের উদ্দেশ্যে আজকে এই পড়া, যে আমরা সীমানাটা শিখে নিব আজকে। আপু আপনাদের কাজ হয়েছে, পাইছেন? আচ্ছা তাহলে এবার ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। খাতা কলম আছে সবার কাছে? আচ্ছা শুনেন, কিছু কিছু জিনিস আছে আমরা সুদূর প্রসারী বোঝেন তো, মানে আজকে শিখবো আমার জীবনের শেষ পরীক্ষা মানে বিসিএস পরীক্ষা, অথবা আপনি যখন নন ক্যাডার পরীক্ষা দিবেন সেই পর্যন্ত যেন আমার কাজে লাগে, এই ঠিক ওইরকম একটা জিনিসই আমরা আজকে একটু শিখবো। দেখেন, যে যেমন পারেন একটা মানচিত্র আঁকবেন, কেউ কারো খাতার দিকে তাকায় লজ্জা দিবেন না। আর যে যে মানচিত্র কোনোদিনও আঁকেন নাই সে অন্তত আমার মানচিত্রটাকে একটু ফলো করে একটা মানচিত্র এঁকে ফেলেন। একটা মানচিত্র আঁকেন, কেউ কারো খাতার দিকে তাকানোর দরকার নাই। এরপরে হচ্ছে আমরা সবার আগে দিক চিনবো। সীমানা চিনতে হলে আমাকে দিক চিনতে হবে, ঠিক আছে? সীমানা যদি চিনতে হয় আমাকে আগে দিক চিনতে হবে। দেখেন সবসময় মনে রাখবেন, যেমন আমার দিক চেনার যে একটা থাকে না মানুষের, এটা আমার খুব খারাপ, মানে আমি দিক ঠিক ভালো চিনি না। তো আমি যেভাবে শিখছি আপনাদেরকে ঠিক সেভাবে শেখাই। মনে রাখবেন, আপনি যখন কোনো মানচিত্র স্টাডি করবেন, পৃথিবীর মানচিত্র হোক যে কোনো মানচিত্র হোক, তার এই যে উপরের জায়গাটা এটা কি জানেন? এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? আর এই যে জায়গাটা, হ্যাঁ আপু অনলাইনে কি বলছেন? এটা পড়ানো তো হয়েছে ম্যাম। আচ্ছা এটা পড়ানো হইলেও এখন লেকচারের মধ্যে যদি থেকে থাকে সেটা আমাকে একটু পড়াতে হবে, ঠিক আছে? আর প্রথম লেকচারটা আমি নেই নাই, মেবি প্রথম লেকচারটা অন্য কেউ নিছে। যা পড়ানো হচ্ছে পড়তে থাকেন, এখানে হয়তো সর্বোচ্চ আমাদের 10 মিনিট লাগবে, তাতে এমন কিছু হবে না, ঠিক আছে? যারা পড়ে নাই তারা ক্লাসে করেনি। দেখেন এটা হচ্ছে নিছেন। শোনেন আমি বলি, প্রথম লেকচারে এখানে পড়ানো হয়েছিল 4টা দিক এবং কোন দিকে কি আছে, ঠিক আছে? তো ওই সীমানাটা যেহেতু এই লেকচারের মধ্যে ইনক্লুড আছে, তো আমাকে সেটা পড়াতে হবে। ওকে, আপনি যদি আপনার পড়া হয়ে থাকে, আপনি যদি এই বিষয়ে খুবই মানে ভালো পেরে থাকেন, আপনি একটু এই সময় একটু রিল্যাক্স করেন, রেস্ট নিয়ে নেন। দেখেন আমাদের এই যে নিচে, আমরা যদি উপরের দিকটা যদি উত্তর হয় তাহলে নিচের অংশটা কি হবে বলেন তো? গুড। দেখেন সারা জীবন মনে রাখবেন যে এই যে এই অংশটা হচ্ছে উত্তর, মানে উপরের পুরো অংশটাই কিন্তু উত্তর। এবার আর নিচের অংশটুকু হচ্ছে আমার দক্ষিণ। আচ্ছা এইবার আমি যখন আমার হাতের ডান দিকে যাব আর হাতের বাঁ দিকে যাব, তাহলে একদিকে কি হবে? পূর্ব পশ্চিম হবে। তাহলে দেখেন আমার হাতের যে বাঁ দিকে এটা হচ্ছে পশ্চিম, ওকে? আর হাতের যে ডান দিক এটা হচ্ছে কি? দেখেন সাধারণত এই ধরনের যে প্রশ্নগুলো, এখান থেকে 2-3টা প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে? প্রথমত আমাদের বাংলাদেশের কিছু জেলা উপজেলা চিহ্নিত করতে আসে, যেমন আমাদের উত্তরের জেলা কি? পঞ্চগড়, আমাদের দক্ষিণের জেলা কি? কক্সবাজার, আমাদের পশ্চিমের জেলা কি? চাঁপাইনবাবগঞ্জ, আমাদের পূর্বের জেলা কি? বান্দরবন। ক্লিয়ার? এটা আমরা এখন লিখবো না, কারণ এটা হচ্ছে ওই যে বললাম প্রথম লেকচারে পড়াইছি। এখন আমাদের পড়তে হবে সীমানা। আমরা জানি বাংলাদেশ মিয়ানমারের সাথে আমাদের সীমানা আছে, তাই না? 2টা দেশের সাথে সীমানা আছে। এখন এই সীমানা থেকে 1 নম্বর পরীক্ষায় থাকে। তো যারা ডিপ্লোমা দিবেন এবং যারা নার্সিং দিবেন আপনাদের কি 25 এবং 20 নম্বর না? যখন প্রশ্নের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এইসব জায়গা থেকে প্রশ্ন আসতেই হবে, কারণ সিলেবাস আছে। ওই সিলেবাস যেমন আমরা 9-10 এ যেমন সিলেবাস পড়ছি, যে ম্যাথ যখন আসছে তখন কি হয়েছে, আমাদের কিন্তু একটা অধ্যায় বাদ দিয়েও তারা কোশ্চেন করতে পারেনি, ঠিক ওরকম কোশ্চেন আসবে। এবার দেখেন আমাদের এই যে পশ্চিম দিকে সবচেয়ে সহজ দিকটা আগে শিখি। পশ্চিম দিকে কি আছে বলেন তো? পশ্চিম দিকে আছে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ। কারণ এই 3টা দিক উত্তর পশ্চিম পূর্ব, এই 3টা দিকে হচ্ছে ভারত আছে, আর মাত্র একটা দিকে হচ্ছে কি আছে? মিয়ানমার আছে। এই কথাটা সবার আগে শিখতে হবে। 3টা দিকে কি আছে? ভারত আছে, শুধু দক্ষিণ দিকে হচ্ছে মিয়ানমার আছে, তাও মিয়ানমারের মাত্র 2টা রাজ্য আছে। আর এই যে ভারতের অনেকগুলা রাজ্য আছে, মিনিমাম 5টা রাজ্য আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখেন সবচেয়ে সহজ দিকটা আগে দেখি। আমাদের এই পশ্চিম দিকে আছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ,
এবার সাধারণত আপনি বুঝতেই পারছেন যেহেতু অনেকখানি জায়গা জুড়ে পশ্চিমবঙ্গ আছে, তাই এটা নিয়ে প্রশ্ন খুব কম হয়। অনেক আগেকার প্রশ্ন আসছে ঢাবির প্রশ্নে যে বাংলাদেশের পশ্চিমে কি আছে, তো এটা আসলে খুব একটা সহজ প্রশ্ন, কিন্তু সব প্রশ্ন কিন্তু সহজ থাকে না। এখন দেখেন যেখানে কঠিন আপনার প্রশ্ন আসবে, সেই কঠিন প্রশ্ন কি, এই উত্তর দিকে কি কি আছে। এখানে আপনারা একটা নোট করবেন, উত্তর দিকে মাত্র দুইটা কথা লিখবেন। নাম্বার 1 মেঘালয়, আপনাদের যেটা পরীক্ষা আসতে পারে, আর আছে আসাম। এবার দেখেন ছোট্ট একটা এখানে একটা খুব একটা কি বলা যায়, ছোট্ট একটা ইস্যু আছে। ইস্যুটা কি, এই পশ্চিমবঙ্গের কিছু অংশ আবার কোথায় চলে গেছে, উত্তর দিকে চলে গেছে। কি ব্যাপার আজকে এটা অ্যাডজাস্ট হইতেছে না কেন? আচ্ছা অনলাইনে যারা আছেন আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। তো দেখেন এইখানে আপনারা ছোট্ট করে একটু লিখে রাখবেন যে এখানে পশ্চিমবঙ্গ আছে, কিন্তু আমি বলে রাখি যে যদি কোনোদিনও প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে আসাম অথবা মেঘালয় থেকে। এবার ধরেন এই যে প্রশ্নটা, এটা হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, মানে আমার যদি 25টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন খুব কঠিন থাকে তাহলে এটা হচ্ছে সেই কঠিন প্রশ্নের একটা, কিন্তু এটা আজকে আমরা সহজ করে ফেলবো। দেখেন আমি সবসময় মনে রাখবো যে উত্তরে মেঘালয় এবং আসাম আছে, দুইটা কথা মনে রাখবো। এবার দেখেন পূর্ব দিকে কি কি আছে, পূর্ব দিকে একটু লক্ষ্য করেন, এখানে ত্রিপুরা আছে, আবার এখানে আসাম আছে, আবার এখানে মিজোরাম আছে। এখানে কি 1 2 3 তিনটা জায়গা হয়ে গেছে না, উপরেও কি তিনটা জায়গা হয়ে গেছে, কিন্তু আমরা কখনো কখনো বিভিন্ন বইতেই পশ্চিমবঙ্গকে পাই না, তাই এখানে দুইটাই ধরলাম। এইবার দেখেন এই যে তিনটা জায়গা না, এই তিনটা জায়গা হচ্ছে খুব জটিল, নার্সিং বা মেডিকেলে এই জায়গা থেকে প্রশ্ন আসে না, ওই যে বললাম খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এটা প্রশ্ন আসে যারা বি ইউনিটে পরীক্ষা দেয়, ঢাবিতে বি অথবা ডি তে পরীক্ষা দেয়, আপনাদের কোথা থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করি। আমরা এত সময় কি শিখলাম, উপরেরটা হচ্ছে উত্তর, নিচেরটা হচ্ছে দক্ষিণ, এবার ওই পাশে হচ্ছে পশ্চিম, এই পাশে হচ্ছে আমাদের পূর্ব। কিন্তু আরো কয়েকটা দিক আছে, সে দিকটা কি, যেমন ধরেন উত্তর পূর্ব কোণ, মানে এইটা আর এটা মিলাই কি উত্তর পূর্ব কোণ না। আবার ধরেন পূর্ব দক্ষিণ কোণ, আবার এমন হইতে পারে যে দক্ষিণ পশ্চিম কোণ। এবারে এইখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, এই যে যে মিয়ানমার দেশটা, এর যে দুইটা রাজ্য, এই রাজ্য দুইটা এইখানে বার্মা এবং আরাকান। মানে আপনারা দেখেন রোহিঙ্গারা যখন ওই নাগ নদী পাড়ি দিয়ে আসে তখন ওরা কই এসে উঠছে, কক্সবাজার এসে উঠছে। তার মানে কি এমন একটা জায়গা, এদিকে কক্সবাজার হচ্ছে আমাদের সর্বদক্ষিণের জেলা, তাই না? এবার দেখেন আপনি এইটা থেকে যে আমাদের এই যারা মানচিত্র তৈরি করছেন বা যারা ভূগোলবিদ আছেন তারা বলছেন যে আসলে এই যে বার্মা এবং আরাকান এরা অ্যাকচুয়ালি আমাদের দক্ষিণে না, এরা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব কোণে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। আপাতত আপনি এটা মনে রাখেন, আপনার পরীক্ষায় আসবে না, পরীক্ষায় যেটা আসবে বলবে আপনার দক্ষিণে কি আছে, আপনার দক্ষিণে কি আছে। আপনি খুব ইজিলি ওই 3 4 এ পড়ছেন বঙ্গোপসাগর আছে, তাই না? বঙ্গোপসাগর আছে, আর হচ্ছে বলে দেই মিয়ানমার আছে, দক্ষিণে মিয়ানমার বঙ্গোপসাগর আছে। আপনার এই তথ্যটা ভুল না, কিন্তু যদি কখনো আমাদের অপশনে এরকম করে থাকে আপনাকে বিপদে ফেলার জন্য যে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে আছে, দক্ষিণ না থেকে যদি দক্ষিণ পূর্ব কোণ থাকে তাহলে দক্ষিণ পূর্ব কোণই আপনাকে অ্যান্সার করতে হবে। এইবার দেখেন এই সম্প্রতি 5 7 বছর ধরে একটা প্রশ্ন হচ্ছে, ধরেন 5 7 বছর বলা যায় না, 3 4 বছর ধরে কিছু প্রশ্ন হচ্ছে, যেমন বঙ্গোপসাগর ছাড়াও এই বাংলাদেশের দক্ষিণে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই তো বঙ্গোপসাগর, আর ঠিক এইখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে আপনারা অনেকেই আছেন যারা হয়তো ডি তে পরীক্ষা দিবেন অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটির অন্য কোনো ইয়াতে পরীক্ষা দিবেন, আপনি দেখবেন এই যে আপু আজকে যা পড়ালো এইখান থেকে 1 নম্বর আপনি মাস্ট পাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। মানে এই যে যে প্রশ্নটা হচ্ছে এখন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সেটা হচ্ছে দক্ষিণে বঙ্গোপসাগর আছে, ভেরি গুড, মিয়ানমার আছে, ভেরি গুড, কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ক্লিয়ার? সীমানা পড়ানো শেষ, সীমানা থেকে আমরা আর কিছু পড়বো না। তো এখানে যেদিন আপনাদের এশিয়ার অঞ্চল পরিচিতি পড়াইছিলাম মনে পড়ে, এবার ওই অঞ্চল পরিচিতি থেকে 7 সিস্টার্স কে আমি এখন একটু রিলেট করব। কিভাবে রিলেট করবো দেখেন,
আমরা ওই দিন পড়ছিলাম যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয়, একটু দেখেন তো, এই হলো উত্তর আর এই হলো পূর্ব। তার মধ্যে দেখেন মেঘালয়, আসাম, তারপরে হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে মিজোরাম, এগুলো কি সেভেন সিস্টার্স এর না? এইবার লক্ষ্য করেন, আমাকে একটা প্রশ্ন করে সেভেন সিস্টার্স এর অন্তর্গত কিন্তু বাংলাদেশের সীমান্তে নাই, সেভেন সিস্টার্স এর অন্তর্গত কিন্তু বাংলাদেশের সীমান্তে নাই, এরকম রাজ্য কোনটি? অথবা আরে পূর্ব তিমুর না কেন? সেভেন সিস্টার্স এর মধ্যে পূর্ব তিমুর আসে কেন? আপনারা দেখেন এখানে লক্ষ্য করেন, সেটা মণিপুর হইতে পারে, নাগাল্যান্ড হইতে পারে, কারণ ওইখানে তো 7টা। আর এই যে এখানে কি নাগাল্যান্ড বা মণিপুর কাউকে দেখতে পাচ্ছেন? নাই। এবার আরেকটা প্রশ্ন হতে পারে, কি হইতে পারে? পশ্চিমবঙ্গকে নিয়ে প্রশ্ন হইতে পারে না? পশ্চিমবঙ্গকে নিয়েও সেভেন সিস্টার্স থেকে প্রশ্ন হইতে পারে। তো আপনি আজকে বাসায় যে কি করবেন, সেভেন সিস্টার্স এর মধ্যে কি কি ছিল, আমি কি শিখলাম মনে আছে টেকনিকটা? বলেন, একজন বলেন। অনামে, অনামে, আমি স্ত্রী, ম। আচ্ছা, এবার অতে কি? অরুণাচল। এবার দেখেন তো অরুণাচল কি আছে এর মধ্যে? নাই। এবার দেখেন এরপরে নাগাল্যান্ড কি আছে এর মধ্যে? নাই। আচ্ছা, এরপরে দেখেন মেঘালয় আছে? আচ্ছা, তাহলে মেঘালয়কে একটু দাগ দিয়ে রাখি। মেঘালয়, আচ্ছা, মেঘালয় সেভেন সিস্টার্স এর অন্তর্গত, আবার আমাদের সীমান্তেও আছে। ক্লিয়ার? এবার দেখি আতে হচ্ছে আসাম, আসাম কি আছে? আছে। তাহলে আসাম আমাদের সীমান্তেও আছে, সেভেন সিস্টার্স এর মধ্যেও আছে। আচ্ছা, এরপরে মিতে কি? মিজোরাম। দেখেন মিজোরাম কি আমাদের সীমান্তেও আছে, সেভেন সিস্টার্স এর মধ্যেও আছে, তাই না? এরপরে কি আছে দেখেন তো? ত্রিপুরা। এই ত্রিপুরা কি আমাদের সীমান্তেও আছে, সেভেন সিস্টার্স এর মধ্যেও আছে। এবার দেখেন মতে মণিপুর, তাই না? মণিপুর আমাদের সীমান্তে কি আছে? নাই। এবার দেখেন আমাদের এই যে পশ্চিমবঙ্গ এখানে ছিল, পশ্চিমবঙ্গ কি এর মধ্যে আছে? নাই। তাহলে আপনাকে প্রশ্ন কি করতে পারে যে সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয় কিন্তু আমাদের সীমান্তে অবস্থিত এমন রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। এখানে আমাদের যে কয়টা রাজ্য আছে সবাই কিন্তু কি এই সেভেন সিস্টার্স এর অন্তর্গত, একটা মাত্র অন্তর্গত না, সেটা কি? পশ্চিমবঙ্গ। দেখেন মেঘালয় অন্তর্গত, আসাম অন্তর্গত, ত্রিপুরা অন্তর্গত, মিজোরাম অন্তর্গত, কিন্তু কে এই সেভেন সিস্টার্স এর মধ্যে নাই? পশ্চিমবঙ্গ। এইটা আপনারা কেন বুঝতে পারতেছেন আমি বুঝি না, এখন অনেকের কনফিউশন আছে, আবার একটু বোঝেন তো। এটা কিন্তু খুব মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। সেভেন সিস্টার্স এর মধ্যে 7টা রাজ্য আছে। ক্লিয়ার? এখন 7টা রাজ্য কি কি? অরুণাচল, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর। এবার আপনি লক্ষ্য করেন এর মধ্যে এই যে দাগ দিচ্ছি ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, কয়টা? 4টা। এই 4টা কি আমাদের সীমান্তে আছে না? আছে। এখন এই 4টা, এটা বাদ দেন, ধরেন এই জিনিসটা আমি বাদ দিলাম, এটা আমার মাথায় নেই, কিন্তু আমাদের সীমান্তে তাহলে কয়টা রাজ্য ভারতের? 5টা রাজ্য, এই 4টা সহ পশ্চিমবঙ্গ। এখন এই 5টার মধ্যে সেভেন সিস্টার্স এর মধ্যে নাই কে? সেভেন সিস্টার্স এর মধ্যে আছে না? শুধুমাত্র পশ্চিমবঙ্গ নাই। আপনি এই একটা কথাই মনে রাখবেন যে যে 5টা রাজ্য আমাদের সীমান্তে আছে তার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স এর অন্তর্গত না। এইটাই আপনার প্রশ্নে আসবে। অথবা আরেকটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোন রাজ্যটি সেভেন সিস্টার্স এর অন্তর্গত কিন্তু আমাদের সীমান্তে নাই? তো সেইটা হইলে তো কি কি হইতে পারে? নাগাল্যান্ড হইতে পারে, মণিপুর হইতে পারে। ক্লিয়ার? তারপরে আরেকটা হচ্ছে আপনার কি হইতে পারে? নাগাল্যান্ড, মণিপুর, আরেকটা অরুণাচল হইতে পারে। রাইট? তো দেখেন এবার আমরা চলে আসবো আপনাদের নতুন ও পুরাতন নাম। দেখেন তো আপনাদের বইয়ের মধ্যে বাংলাদেশের নতুন পুরাতন নাম এবং বের করেন। না থাকলে আমি লিখাই দিব, যা লিখাই দিব ওইটাই মুখস্থ করবেন। বাংলাদেশের নতুন ও পুরাতন নাম। যারা অনলাইনে আছেন তারাও খুঁজেন বইতে আপনাদের লেখা আছে কিনা।
পেজ নাম্বার কত? 15 15 নম্বর পেজ আছে, তাই তো? বাংলাদেশের নতুন ও পুরাতন নাম। আচ্ছা, এইবার যে কাজটা করবেন, আমি মার্ক করাই দিচ্ছি। সবার কাছে অনলাইনে কি সবার কাছে বই আছে? আর এইখানে অফলাইনেও সবার কাছে কি বই আছে? আচ্ছা, যার কাছে বই নাই সে নামগুলো লিখে নেবেন, ঠিক আছে? আর যাদের কাছে বই আছে মার্ক করবেন। আমি যেগুলো মার্ক করাই দিব এগুলাই পড়বেন, যাই ওখানে থাকুক না কেন। নাম্বার 1 দেখেন, আসাদ গেট, তারপর হচ্ছে কক্সবাজার, জামালপুর, ফরিদপুর, বাগেরহাট, তারপর হচ্ছে লালবাগ দুর্গ, নোয়াখালী, এরপরে হচ্ছে কুমিল্লা, চট্টগ্রাম, মুজিবনগর, মুন্সিগঞ্জ, যশোর, গাজীপুর দেখেন বেশ নিচে, দিনাজপুর, বরিশাল। বরিশালের 3টা নাম আছে, 3টা নামের উপর স্টার চিহ্ন দেন। পেজ নাম্বার 15 পেয়েছেন? গাজীপুর, দিনাজপুর, বরিশাল, মহাস্থানগড়। থাকলে সবই থাকবে, এটা আমার করা, বাদ যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এরপর হচ্ছে কুষ্টিয়া, বিচলিত হওয়া যাবে না। খুলনা, ম্যাম গাজীপুর থেকে আরেকটু বলেন। হ্যাঁ আবার বলবো, গাজীপুর, দিনাজপুর, বরিশাল, কুষ্টিয়া। শোনেন, নিজেরা খোঁজার চেষ্টা করিয়েন না। মহাস্থানগড় বলছি, আমি বলি কোনোটা বাদ গেলে লাস্টে বলবেন যাকো এটা বাদ গেছে, আমি মার্ক করতে পারি নাই। এরপরে দেখেন ভোলা মার্ক করেন, পরে দেখেন, এরপরে দেখেন ময়মনসিংহ, আর হচ্ছে দেখেন মার্ক করবেন সোনারগাঁ, রাজবাড়ী। বাকি যেগুলো আছে ওইগুলোকে ভুলে যাবেন, ওইগুলো আর দেখার দরকার নেই। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? ভৌগোলিক উপনাম নাকি? দেখেন ভৌগোলিক উপনাম খোঁজেন। ওইটা আন্তর্জাতিক, এটা বাংলাদেশ। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে ভৌগোলিক উপনাম খোঁজেন। আপনাদের আগে যারা অনলাইনে আছে তারা খুঁজে পেয়ে যায়, আপনারা খুঁজে পান না, কারণ কি? ওরা আমারে বলে এত নাম্বার পেজ, আমি আপনাদেরকে বলি, আপনারা সেটা মার্ক করেন। খুব খারাপ কথা। এই অনলাইনে আপনারা কি খুঁজে পাইছেন? ভৌগোলিক উপনাম দেওয়া নাই না ওখানে? কারণ আমি দেখি, আমার কাছে না থাকলে অন্য জায়গা থেকে লিখে দেব। আচ্ছা, উপনাম মনে হয় এখানে দেওয়া নাই। হ্যাঁ, আমার সাজেশনে না থাকলে আপনাদেরও থাকবে না। আচ্ছা, এরপরে দেখেন কি আছে? ভৌগোলিক উপনাম আমরা লাস্টে দেখবো, সবার শেষে। এরপরে দেখেন তো কি আছে? বিখ্যাত স্থান ও ব্যক্তি, তাই তো? বিখ্যাত স্থান ও ব্যক্তি। আচ্ছা, এটা আছে, বের করেন। বাংলাদেশের বিখ্যাত স্থান ও ব্যক্তি, এই টপিকটা আপনাদের পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে যদি থাকে আপনাদের বইতে আমি কিছু মার্ক করে দেব, না থাকলে ভিন্ন কথা। আচ্ছা, এই টপিকটা আমি আপনাদেরকে ইয়া করব, না পড়তে উদ্বুদ্ধ করব। আচ্ছা, এরপরে আমরা একটু দেখেন 8 নম্বর লেকচার কি আপনাদের হয়েছে? দেখেন, বিভিন্ন শাস্ত্রের জনক, উক্তি প্রবক্তা, তত্ত্ব প্রবক্তা, বৈজ্ঞানিক আবিষ্কারক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একটু কাজ করব এখন। আপনারা আমার সাথে কি একটু বের করবেন বিভিন্ন শাস্ত্রের জনক আপনাদের বইতে আছে কিনা। আন্তর্জাতিক, এটা বিভিন্ন শাস্ত্রের জনক আন্তর্জাতিক।
অনলাইনে যারা আছেন আপনাদের সাথে ওদের একটা কম্পিটিশন, কে আগে খুঁজে বের করতে পারেন। 32 পেজ আমাদের একজন আপু খুঁজে পেয়ে গেছে, সবাই বের করেন। গুড। বাংলা নাই আন্তর্জাতিক? আন্তর্জাতিক আগের দিন হয়ে গেছে আপু, আজকে পেয়ে আর কোনো লাভ নাই। আপু আপনার আগে পরে কি আছে দেখেন তো এটা। বিভিন্ন বিষয়ের জনক, তাই তো? আচ্ছা, এবার আসেন এখান থেকে আমি অনেক কিছু বাদ দিয়ে দিব। এই যে বিভিন্ন বিষয়ের জনক দেখেন, নাম্বার 1 প্রথমে শুরু করবেন আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, একটা স্টার চিহ্ন দিয়ে যান। তারপরে হচ্ছে বার করবেন রুশ সাহিত্যের জনক। এইটাই বলছে আমার কাছে আছে, আমার সাজেশনটাই আছে। থ্যাংক ইউ। দেখেন রুশ সাহিত্যের জনক পাইছেন। এরপরে দেখেন ভূগোলের জনক, একটা স্টার চিহ্ন দিয়ে যাবেন। এরপরে হচ্ছে দেখেন অর্থনীতির এবং আধুনিক অর্থনীতি, দুইটা পরপর আছে, দুইটা স্টার চিহ্ন দিবেন। এরপরে দেখেন পরে আমলাতন্ত্রের জনক, এই যে আমরা যে এখন বিভিন্ন বড় বড় আমলা নিয়োগ করে প্রত্যেকটা দেশ, সেই আমলাতন্ত্রের জনক, মানে এই বিসিএস পাবলিক সার্ভিস কমিশন দিয়ে যে অফিসাররা আসে তাদের কি বলা হয়? আমলা বলা হয়। তো এরপরে দেখেন বিশ্ব গ্রাম ধারণার প্রবর্তক, মানে এই যে আপনারা যে এখন একই ইন্টারনেটের মাধ্যমে সবাই কানেক্টেড, সেটা কি বলা হয়? বিশ্ব গ্রাম ধারণা। এরপরে দেখেন আধুনিক গণতন্ত্র, জন লক, একটা স্টার চিহ্ন দিবেন। বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের জনক, স্টার চিহ্ন দিবেন। সংখ্যাতত্ত্বের জনক, বীজগণিতের জনক, এবং একদম এখান থেকে শুরু করে দেখেন ওই যে তেজস্ক্রিয়া, সরি একদম উদ্ভিদ বিদ্যার জনক আছে, এই পর্যন্ত প্রত্যেকটা আপনারা স্টার চিহ্ন দিবেন, কারণ এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন বিজ্ঞানে এখান থেকে প্রশ্ন থাকবে, ঠিক তো? এরপর দেখেন কি কি আছে দেখেন, বিবর্তনবাদের জনক, বংশগতিবিদ্যার জনক, শুধু একটা করে টিক চিহ্ন দিয়ে যান। তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, স্টার চিহ্ন দেন। দর্শনের জনক, সমাজ বিজ্ঞানের জনক, স্টার চিহ্ন দেন। এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আসি, দেখেন বলা হচ্ছে সমাজ বিজ্ঞানের জনক মনে হয় বলছি, গণতন্ত্রের জনক এটা আগে উপর মার্ক করছি, ইতিহাসের জনক একটা স্টার চিহ্ন দেন। তারপরে হচ্ছে দেখেন সাম্যবাদের জনক, একটা স্টার চিহ্ন দেন। এগুলো কি যেগুলোতে আমি স্টার চিহ্ন দিলাম, মনে রাখবেন সাধারণ জ্ঞানে এর বাইরে কখনোই প্রশ্ন আসবে না। এরপরে কি আছে দেখেন তো, এরপরে আছে উক্তি প্রবক্তা, এটা খুঁজে বের করেন আপনাদের কত নম্বর পেজে আছে। উক্তি এবং প্রবক্তা, বিখ্যাত কিছু উক্তি। উক্তি কি আপনাদের বইয়ে আছে? যদি না থাকে তাহলে এই উক্তিটা আপনারা স্কিপ করে দেবেন, কোনো উক্তি আপনাদের পড়ার দরকার নেই। এইখানে যে লেকচার প্ল্যানে দেওয়া আছে না, এই উক্তি আপনাদের পড়ার প্রয়োজন নেই, এই উক্তি থেকে আপনাদের কখনোই প্রশ্ন থাকবে না। আর এই আপনাদের প্রত্যেকটা লেকচার শিটই আবার নতুন করে পরিমার্জন হচ্ছে। এরপরে আমরা একটা তথ্যে আসি, দেখেন বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, এটা যদি না থাকে আমি লিখাই দিব, তত্ত্বের প্রবক্তা। দেখেন বিভিন্ন তত্ত্বের প্রবক্তা, বিভিন্ন তত্ত্বের প্রবক্তা। তাহলে আমি একটু লিখাই দেই, আপনারা লিখে নেন। অল্প সময় লাগবে এবং খুব কম তথ্য দেবে, ভালো করে খুঁজেন, থাকলে মার্ক করে নিতে পারবেন। অনলাইনে
আপনারা ঠিকমতো লেখাটা বুঝতে পারেন কিনা একটু বললেন। লেখা শুরু করেন। খাজনা তত্ত্ব, এখানে যারা আর্টসের আছেন তারা কিন্তু আপনারা এই জিনিসগুলো পড়ছেন আগে। ডেভিড রিকার্ডো। আমলাতন্ত্র একটু আগে একবার আমরা নিচ্ছি। এই কথাগুলো দেখছেন এগুলো সব হচ্ছে অর্থনীতির টার্ম। সামাজিক চয়ন তত্ত্ব সব আমরা বুঝতে পারবো এমন কোনো কথা নাই, কিন্তু পরীক্ষায় পারার জন্য আমাদের মুখস্থ করে ফেলতে হবে। সামাজিক চয়ন তত্ত্ব। হ্যাঁ আপু কিছু বলছেন অনলাইনে, বলেন। আপু প্রথমটা 1 নাম্বারটা ডেভিড রিকার্ডো। খাজনা তত্ত্ব ডেভিড রিকার্ডো। খাজনা তত্ত্ব ডেভিড রিকার্ডো। ডেভিড রিকার্ডো। আর দ্বিতীয়টা হচ্ছে আমলাতন্ত্র ম্যাক্স ওয়েবার। সামাজিক চয়ন তত্ত্ব অমর্ত্য সেন। সামাজিক চয়ন তত্ত্ব, হ্যাঁ থ্যাংক ইউ। এরপরে দেখেন নিম খাজনা, এটা খাজনার একটা ধারণা, জাস্ট আপনি মুখস্থ রাখবেন। নিম খাজনা মার্শাল। সমাজতন্ত্র সামাজিক, ওটা অমর্ত্য সেনের, ওটা কি সামাজিক সামাজিক চয়ন তত্ত্ব। সামাজিক চয়ন তত্ত্ব অমর্ত্য সেন। গ্রাম্য জনসংখ্যা তত্ত্ব ম্যাম চতুর্থটা কি লিখছেন? সমাজতন্ত্র নিম খাজনা মার্শাল। নিম খাজনা মার্শাল। সমাজতন্ত্র হচ্ছে কার্ল মার্কস। গ্রাম্য জনসংখ্যা তত্ত্ব হচ্ছে ডাল্টন। অভাব সাম্যের তত্ত্ব অভাব সাম্যের তত্ত্ব হ্যান্স সিঙ্গার। হ্যাঁ আমি নিচে লিখবো না। অভাব সাম্যের তত্ত্ব ওটা লিখছি হ্যান্স সিঙ্গার। এগুলো মুছে তারপরে আবার লিখবো। তোমার লেখা হয়েছে এই পর্যন্ত? লেখা তো শেষ হয়নি। শেষেরটা কি লিখছিলাম বলেন? অভাব সাম্যের তত্ত্ব হ্যান্স সিঙ্গার। এবার দেখেন বিশ্ব গ্রাম ধারণা একটু আগে আমরা লিখছি, এই জন্য লিখবো না। এবার লিখেন লেইস ফেয়ার নীতি। এটা হচ্ছে অর্থনীতির একটা নাম, লেইস ফেয়ার নীতি। এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ আপনি বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝবেন। লেইস ফেয়ার নীতি হচ্ছে অ্যাডাম স্মিথ, এবং দেখবেন অ্যাডাম স্মিথের সাথে যা কিছু জড়িত সব হচ্ছে অর্থনীতি। এরপরে লিখেন উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। এখানে কেউ আছেন যে ইকোনমিক্স ছিল আপনাদের? কেউ নাই? আমার ছিল। আচ্ছা তাহলে তো আপনি এগুলো ভালো বুঝতে পারছেন। আপনি সামনে থাকলে আপনাকে দিয়ে কিছু বুঝাই দিতাম। কার্ল মার্কস। এগুলো শুনিনি আমি। এগুলো শোনেন নাই? না, এই তত্ত্বগুলো তাহলে তো আপনি বিরাট কাজ করে ফেলছেন। ব্যক্তিগত প্রভাব জন বিল। আচ্ছা শোনেন, এখানে যা আছে এগুলো আসলে অনেক অনার্স মাস্টার্স এর কিছু তত্ত্বও আছে, আর এটাই হচ্ছে সাধারণ জ্ঞান। 10 বছর পরের জিনিস আপনাকে 10 বছর আগে শিখতে হবে, কিচ্ছু করার নাই। অর্থতত্ত্ব
অর্থতত্ত্ব জন লক। জনসংখ্যা তত্ত্ব আমরা একটু আগে মনে হয় মার্ক করছি। এরপরে হচ্ছে শ্রম বিভাগ। ম্যাম জনসংখ্যা তত্ত্ব তো লিখলাম না। জনসংখ্যা তত্ত্ব একটু আগে বিভিন্ন বিষয়ের যে আবিষ্কারক সেইখানে মার্ক করছি। শ্রম বিভাগ তত্ত্ব অ্যাডাম স্মিথ। ম্যাম লেখা তো দেখতে পাচ্ছি না। প্রথমে লিখছি হিস্ট্রি অফ নীতি অ্যাডাম স্মিথ, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কার্ল মার্কস, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ জন মিল, অর্থতত্ত্ব জন লক, শ্রম বিভাগ তত্ত্ব বা শ্রম বিভাগ সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। আর একটা লিখে শেষ করব, দুইটা লিখবো, ভোক্তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। ভোক্তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব। দেখেন আসলে ইকোনমিক্স না করলে এই জিনিসগুলো আমরা এত ভালো বুঝতে পারবো না, কিন্তু তারপরে আমাদের কি করতে হবে, কিছু জিনিস আছে মুখস্থ করে ফেলতে হয়, এটা ছাড়া আমাদের আর কোনো ওয়ে থাকে না। এরপর হচ্ছে দারিদ্র্যের দুষ্ট চক্র। একটা মার্শাল লিখছেন মার্শাল, হ্যাঁ মার্শাল লিখছি আপু। দারিদ্র্যের দুষ্ট চক্র এটাই লাস্ট। অধ্যাপক মার্কস। অধ্যাপক মার্কস। লিখেছেন সবাই? এরপর আমরা একটু দেখি। হ্যাঁ আপু না আমি বুঝতেছি না, সমস্যা নেই, আপনি লিখেন, ধীরে ধীরে লিখেন। লাস্টে লিখছি ভোক্তার উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, তত্ত্বটা লিখি নাই। দারিদ্র্যের দুষ্ট চক্র বা দারিদ্র্য দুষ্ট চক্র লিখলেও কোনো সমস্যা নাই। এরপরে আমরা একটু দেখি বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক। এটা দেখেন তো আপনাদের বইয়ে আছে কিনা, না থাকলে আমি লিখাই দিব। বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। ম্যাম আছে হচ্ছে তথ্য প্রযুক্তি বিষয়ে কিছু তথ্য আছে, কম্পিউটারের আবিষ্কার ও বিভিন্ন। বৈজ্ঞানিক যন্ত্রসমূহ 41 পৃষ্ঠা। দেখেন তো 41 পৃষ্ঠায় কি আছে। অনলাইনে আপু 41 পৃষ্ঠা দেখতে বলতেছে। আগের টপিকটা কি আছে দেখেন তো। আগের টপিকসে তো তথ্য প্রযুক্তি বিষয়। আচ্ছা হ্যাঁ, বৈজ্ঞানিক যন্ত্রসমূহ আছে তাই তো। আচ্ছা দেখেন এখানে কি কি আছে। এখানে আমি কয়েকটা জায়গায় আপনাদের স্টার চিহ্ন দিতে বলবো, স্টার চিহ্ন দিয়ে রাখবেন, কিন্তু এই টপিকটাকে চেষ্টা করবেন সবগুলো একটু মাথায় রাখার, কারণ এখান থেকে যে কোনো গুলো পরীক্ষা চলে আসে, কিন্তু যেগুলো বেশি আসে সেগুলো একটু স্টার চিহ্ন দেন। নাম্বার 1 রিক্টার স্কেল, ব্যারোমিটার, ফ্যাদোমিটার, ল্যাক্টোমিটার, তারপরে হচ্ছে ক্রোনোমিটার, এরপরে হচ্ছে অডিওমিটার, ক্যালোরিমিটার, সিসমোগ্রাফ। এই যে দেখেন প্রথম রিক্টার স্কেল এবং সিসমোগ্রাফ, এই দুইটাকে স্টার চিহ্ন দেন। একটা হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপে, আর একটা হচ্ছে দেখেন এখানে দুইটার কথাই লেখা আছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র। আসলে এটা ভুল কথা, এখানে ঠিক করে নেন। ওই যে উপরে যেটা দেখছেন ওটা হলো ভূমিকম্পের উপস্থিতি, মানে সরি লাস্টেরটা হচ্ছে ভূমিকম্পের উপস্থিতি, আর রিক্টার স্কেল হচ্ছে কত মাত্রায় হয়েছে। ঠিক আছে, রিক্টার স্কেল হচ্ছে কত মাত্রায় হয়েছে, আর এই লাস্টে সিসমোগ্রাফ ভূমিকম্প হয়েছে কিনা। এই দুইটা জিনিস দুইটা পরিমাপ করে, এবং এই দুইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। রিক্টার স্কেল দেখলেই তো বোঝেন যে এটা কি, তার পরিমাণটা পরিমাপ
পরিমাপ করা হয়, আর যেখানে স্কেল কথাটা নাই ওটা হচ্ছে তার উপস্থিতি পরিমাপ করে। এই দুটো কথা মনে রাখবেন এবং এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এরপরে দেখেন মার্ক করবেন ভোল্ট মিটার, একটা স্টার চিহ্ন দিয়ে যাবেন এবং লাস্টে আছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তারপরে আমি বলবো যে এইগুলাকে একটু রিভিশনের মধ্যে রাখবেন, কিন্তু আমি যেগুলোকে আপনাকে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি প্রশ্ন আসলে এর মধ্যে থেকেই সাধারণত আসে, এর বাইরে সাধারণত যায় না। এরপরে আমাদের লেকচারে আর আছে বিখ্যাত গ্রন্থ ও লেখক, তাই না? দেখেন এইখানে এই যে তথ্য প্রযুক্তি বিষয়ক কিছু তথ্য আছে না, এগুলো পড়ে নেবেন, শর্টকাটে এখান থেকে কিছু তথ্য চলে আসবে। কিন্তু যেহেতু এবার আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে গুচ্ছ পদ্ধতিতে বলছে আইসিটি আসবে বা অন্যান্য জায়গায় ঘোষণা দিচ্ছে যে আইসিটি আসবে, কিন্তু আপনাদের কিন্তু এরকম কোনো ঘোষণা নাই যে আইসিটি থেকে কোনো প্রশ্ন থাকবে। তারপরেও কিন্তু আমাদের যখন আইসিটি ছিল না তখনও ছলে বলে কিছু মানে কলে কৌশলে কিছু প্রশ্ন আইসিটি থেকে দেওয়া হতো। সেই প্রশ্নগুলো কেমন ছিল, এই যে এখানে দেখেন দেওয়া আছে, যে ধরেন আপনাকে বললো আপনি ফেসবুক রেগুলার ইউজ করেন, ফেসবুকের আবিষ্কারকের নাম কি, সেটা কত সাল থেকে যাত্রা শুরু করে। এই দুটো প্রশ্নই কিন্তু আসার মতো। সো এখানে দেখেন সিরিয়ালি দেওয়া আছে, আপনারা জাস্ট একটু পড়ে নেবেন। এরপরে দেখেন বিখ্যাত গ্রন্থ ও লেখক, আন্তর্জাতিক কিছু গ্রন্থ ও তার লেখক যদি বইতে থাকে একবার রিডিং করবেন, আপনাদের এখান থেকে প্রশ্ন অ্যাকচুয়ালি আসবে না। তো আপনাদের কি বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বলছি না? কারেন্ট অ্যাফেয়ার্স যদি দেখেন, যদি কোনো নতুন বই নিয়ে আলোচনা হচ্ছে বা কোনো রাইটার কোনো বিশেষ বইয়ের জন্য আপনার কি কেউ পুরস্কার পেয়েছে, যেমন ইন্ডিয়ান রাইটার অরবিন্দ আদিগাও যখন দ্য হোয়াইট টাইগারের জন্য বুকার পুরস্কার পাইলো, তখন কিন্তু এটা পৃথিবীর একটা খুব আলোচিত বিষয় ছিল। যখন তাহমিনা আনাম তো বাংলাদেশি বংশোদ্ভূত, উনি যখন গুড মুসলিমের জন্য উনি বুকার পুরস্কার পাইলেন, তখন কিন্তু এটা একটা আলোচনার বিষয় ছিল। এরকম দেখবেন প্রত্যেক বছর দুই একটা বই নিয়ে আলোচনা থাকে, ওইটাই প্রশ্ন আসবে। তার জন্য এতগুলো বইয়ের নাম মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বিশেষ করে আপনাদের। এরপরে আমরা চলে আসি, দেখেন চিত্রকর্ম ও চিত্রশিল্পী। দেখেন তো আপনাদের ওখানে আছে কিনা, 35 পেজ। আচ্ছা বের করেন, তাহলে আমরা এখানে একটু কাজ করে নিব। আচ্ছা বিখ্যাত চিত্রকরের আগে পরে কি আছে আমাকে একটু বলেন তো। ভিন্ন দেশের জাতির জন্য নাম আছে প্রথমে বলেন তো। লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা লিওনার্দো দা ভিঞ্চির কি কি আছে বলেন। আচ্ছা এত কিছু লাগবে না, আমি বলে দিচ্ছি। যেখানে বিখ্যাত চিত্রকর্ম আছে ওখানে কি কি আছে বলেন আমাকে। এই লাইনটার নিচে মার্ক করেন। যেমন ধরেন তার চিত্রকর্ম, উনি কোন দেশের চিত্রকর ছিলেন, ইতালির, এই ইতালির নামের নিচে মার্ক করেন এবং তার যে কয়টা চিত্রকর্ম আছে এটার নিচে আন্ডারলাইন করেন। এটাই আপনার পড়ার বিষয়, সে কত সালে হয়েছে কবে মারা গেছে দরকার নাই। এবার দেখেন মাইকেল অ্যাঞ্জেলো, ওনার বিখ্যাত দেখেন দুইটা ভাগে আছে, দি ক্রিশ্চিয়ান অফ অ্যাডাম, পিটার ডেভিড মোজেস, এখানে আন্ডারলাইন করেন। পাবলো পিকাসো, ওখান থেকে তিনি একজন স্প্যানিশ চিত্রকর এবং বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গোয়ার্নিকো। ভিনসেন্ট ভ্যান গগ, তার চিত্রকর্ম হচ্ছে সানফ্লাওয়ার পটেটো ইটার্স, এখানে সানফ্লাওয়ারের নিচে আন্ডারলাইন করেন। হ্যাঁ পাবলো পিকাসো জীবনকাল আছে 1881 থেকে 1890। এটা আমার মনে হয় একটু তথ্যটা ভুল দেওয়া আছে, এটা মার্ক করেন, ওখানে কোনো একটা তথ্য ভুল হয়েছে। আচ্ছা এখানে দেখেন তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গোয়ার্নিকো, আন্ডারলাইন করেন। আচ্ছা দাঁড়ান, এখানে একটা কথা আছে, এখানে কোনো একজন ব্যক্তি খুব অল্প বয়সে মারা গেছেন, হ্যাঁ খুবই অল্প বয়সে, 81 থেকে 90, তো এটা ভুল আছে, এটা শিওর এটা ভুল আছে। কিন্তু এরপর দেখেন ভিনসেন্ট ভ্যান গগ, সানফ্লাওয়ার পটেটো ইটার্স, দুইবার আসছে নাকি এটা, নাকি একবারই আসছে, সানফ্লাওয়ারের নিচে মার্ক করেন। সালভাদর দালি, দি পারসিস্টেন্স অফ মেমোরি, এখানে আন্ডারলাইন করেন। আচ্ছা এরপরে আপনাদের দেখেন আপনাদের এখানে কি আছে, আর এই লেকচারের মধ্যে আর কিছু নাই।
এবার আমরা একদম সর্বশেষ যে লেকচারটা আছে, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, নারী ব্যক্তিত্ব স্বাধীনতার জনক, তাই না? তো এইখানে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সাম্প্রতিক সময় নির্বাচন হইলে সেখান থেকে প্রশ্ন আসে, যেমন এবার সম্প্রতি কি আমেরিকার নির্বাচন নিয়ে খুব আলোড়ন চলতেছে। জো বাইডেন, তার দলের নাম কি? এটা হোমওয়ার্ক, নেক্সট ক্লাস যেদিন ক্লাস নিব কি কি হোমওয়ার্ক থাকবে খাতার মধ্যে লিখেন। জো বাইডেন কোন দলের, জো বাইডেন কততম, জো বাইডেন এর আগে কোন পদে ছিল, খাতার মধ্যে লিখেন। এটা যদি না করেন তাহলে চান্স পাওয়ার কোথাও কোনো সম্ভাবনা নাই, কারণ এইগুলা ম্যাডাম এটা বিষয়বস্তুটা কি আমেরিকান নির্বাচন? বুঝি নেই। বিষয়বস্তু বিষয়বস্তুর দরকার নেই, আপনি লেখেন যে জো বাইডেন, হ্যাঁ আমেরিকান নির্বাচন সম্পর্কে পড়ে আসবো, ম্যাডাম প্রশ্ন করবে, কি কি প্রশ্ন করবে তাও বলে দিচ্ছে। ওই প্রেসিডেন্টের নাম কি, উনি কোন দলের, উনি কততম প্রেসিডেন্ট, আর এর আগে উনি কোন মানে কোন পদে ছিলেন, এই কয়টা যদি আপনি পড়েন মনে করবেন যে এবার 1 নম্বর পেয়ে গেছেন। এখন বিষয়টা হইলো যে আমাদের বইপত্রে অনেক জায়গায় অনেক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির নাম থাকবে, তো আমরা কি সব পড়বো? সবগুলো আসবে না পরীক্ষায়, তাহলে কেন আপনি আপনার মাথাটাকে জ্যাম করবেন? এই যে কাজটা দিলাম না, এই কাজটা যদি আপনি করেন, কারেন্ট অ্যাফেয়ার্স একবার খুলবেন, কারেন্ট অ্যাফেয়ার্স খুলে এর মধ্যে আরো কিছু আছে নাকি একবার দেখবেন। শোনেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার থেকে ভালো কাজ আর কিছু নাই। অ্যাডমিশন টেস্ট পরীক্ষার্থীদের জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া মানে হচ্ছে ফরজ কাজ। সো আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি না পড়েন, আপনি মনে করবেন আপনার প্রিপারেশনের অর্ধেকই হয় নাই। কি বলছি? অর্ধেকই হয় না। আর আপনারা ওই কাজটাই করেন না, কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন না। টিচার কি কি বলবে ওইগুলোই পরীক্ষা আসবে, হ্যাঁ আসবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এমন একটা ইস্যু যে এইটা আপনি যত চর্চা করবেন দেখবেন কি একটা সময়, আর মনে করবেন একটা জিনিস যে আমাদের এই লেখাপড়া কিন্তু এই শুধু এইটুক সময়ের মধ্যে সীমাবদ্ধ না, আমাদের এরপর একটা ভালো চাকরি করতে হবে, তার জন্য আবার ফাইট করতে হবে। তো এখন থেকে আপনি নিজেকে যতটা প্রিপেয়ার করবেন না, ওই সময় ততটা সহজ মনে হবে। আপনি যদি ভাবেন যে না আমি ওই নার্সিং এ ভর্তি হয়নি, এরপরে আমি জবের জন্য চেষ্টা করব, মেডিকেলে আমার অনেক ফ্রেন্ড আছে যারা সরকারি মেডিকেল কলেজ থেকে পাস করছে কিন্তু বিসিএস হইতেছে না, তার কারণ কি? সে নিজেকে প্রিপেয়ার করে নাই। আর আপনি মেডিকেলে পড়লেন, একটা সরকারি চাকরি পাইলেন না, তাহলে ওই মেডিকেল পড়ার কিন্তু দামটা কিন্তু আর থাকে না। তাকে বলেন আপনি যদি সেই প্রাইভেটেই আপনার প্র্যাকটিস করতে হয় তাহলে আপনি এত কষ্ট কেন করলেন? সো সেই জায়গা থেকে এই জায়গাগুলো এখন থেকে ঠিক করেন। একটা পত্রিকা পড়ার অভ্যাস, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস, দেখেন ফোনেও কিন্তু একটা কি এটা লাইক দিয়ে রাখতে পারেন, যে কোনো একটা বাংলা পত্রিকা একটা ইংলিশ পত্রিকা, আপনি দেখেন আস্তে আস্তে আপনার ওই 1 ঘন্টা পর পর আপনার ইচ্ছা করবে যে দেখি কি নিউজ আসছে। আপনি ইউটিউব দেখেন, 5-7টা চ্যানেল, নিউজ চ্যানেলে আপনি কি দেন, লাইক দেন, দেখেন ঘুরে ঘুরে ওদের নিউজ গুলাই আপনার আসবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে কয়দিন আগে যে প্রথম টিকা নিল, ওনার নাম কি? ভেরি গুড। আমি এই প্রথম এই নিউজটা দেখছি কিভাবে, আমার ওই যে 24 আওয়ার্স 71 চ্যানেল এগুলোতে দেওয়া, তো ওরা সুন্দর করে একটা হেডলাইন দিয়ে যখন দেয় তখন আমি ওটা একটু ক্লিক করলাম, দেখলাম, ওটা কিন্তু আমার মাথায় রয়ে গেছে। এখন দেখেন আমি যদি এটা ভাবতাম যে এখন তো আমি আমার সময় নাই, পত্রিকা তো পড়তে পারতেছে না, তা আমি তো ওইটা তো বিনোদনের মাধ্যম। দেখেন প্রযুক্তি বা ইন্টারনেট এটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি এর ভালো দিকগুলো বের করতে পারেন অনেক উপকৃত হবেন, আপনি যদি এর খারাপ দিকগুলো বের করেন আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, এখন আপনি কোন দিকে যাবেন সেটা হচ্ছে আপনার বিষয়। এখন দেখেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এই ইউটিউব থেকে আমি নিজে পার্সোনালি আমার যেমন ধরেন আমার প্রত্যেক বছর যে বইটা বের হয়, একটা বইয়ের অনেক কাজ থাকে, যেমন ধরেন টাইপিং, সেই বইটার মেকআপ করা, বইটার একটা কভার করা, অনেক কাজ থাকে। তো আমি প্রথম দিকে দেখলাম যে আসলে মেয়ে মানুষ একটা কম্পিউটার দোকানে গিয়ে বসে বসে টাইপ করানো এটা একটা খুব একটা সমস্যাজনক কাজ। আমি আমার টোটাল কাজটা আমি ইউটিউব দেখে শিখছি, ইভেন আমি আরো কিছু কাজ ইউটিউব থেকে আমি শিখছি। তো ইউটিউব হচ্ছে এখন বেস্ট টিচার। আপনি একটা জিনিস পারছেন না, আপনি ইউটিউব সার্চ দেন, আপনি একটা জিনিস সম্পর্কে জানার ইচ্ছা, আপনি ইউটিউব সার্চ দিচ্ছেন। এরপরে দেখেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, আপনাদের কিছুদিন ধরে বলতেছি প্রশ্ন ব্যাংক কিনেন, প্রশ্ন ব্যাংক কিনেন, তা আমি দেখলাম যে গুগল প্লেতে এমন কোন প্রশ্নের ব্যাংক নাই যে সেটা নিয়ে অ্যাপস নাই। আপনার কি দরকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দরকার, অ্যাপস আছে। আপনার বিসিএস এর কোশ্চেন দরকার, অ্যাপস আছে। ইভেন লিখিত পরীক্ষার অ্যাপস আছে। তাহলে আপনাদের কত সুবিধা দেখেন। সো এইটা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, নার্সিং এর বিগত বছরের প্রশ্ন বা বিসিএস এর বিগত বছরের প্রশ্ন আপনি সব পেয়ে যাচ্ছেন। তার মানে জীবন আপনাদের কাছে অনেক সহজ।
যাই হোক, ম্যাডাম আমরা যদি হ্যাঁ বেসরকারি ভাবে নার্সিং করে সরকারি চাকরি হওয়ার অবশ্যই হবে, কেন হবে না? বেসরকারি ইউনিভার্সিটি থেকে পড়ে যদি মানুষ বিসিএস এ ভালো ভালো ক্যাডারে যেতে পারে, আপনার কেন হবে না? নার্সিং এর কথা বলছি। হ্যাঁ, নার্সিং এর কথাই বলতেছি রে আপু। নার্সিং বেসরকারি, শোনেন, এই কথা বলেন না। বেসরকারি এডুকেশন মানে কি? সরকার আপনাকে যে কোর্সটা সরকারি কলেজে পড়াইতো সেটা আপনি কি করতেছেন? বেসরকারি কলেজে পড়তেছেন। এখন পড়াটা হচ্ছে আপনার নিজের। এমন অনেকেই আছে যে আমি একটু আগে বললাম যে বেসরকারি মেডিকেলে পড়েও সে বিসিএস কমপ্লিট করতে পারতেছে না, অথচ যে দেখেন অনেক বেসরকারি মেডিকেল কলেজ থেকে পড়ে একবার দিয়েই তার বিসিএস হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি যদি সরকারিতে পিছনে ভাইয়া, হ্যালো, কথা তো আস্তে আস্তে বলতেছেন কিন্তু ওইটা তো সবাই শুনে বলতেছে। সো আমি যখন পড়াবো নিজেরা কথা বলেন না প্লিজ। আপনার হয়তো এই কথাটা প্রয়োজন না, কিন্তু আরেকজনের তো প্রয়োজন। ও আমাকে একটা চিন্তিত হয়ে একটা কোশ্চেন করছে, ওটা আপনিও একটু শোনেন, ওরাও শুনতে দেন। শোনেন, এডুকেশনাল ইনস্টিটিউশন কিছুই না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো সাবজেক্টে পড়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, ঠিক আছে? অথচ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে কিন্তু সে তার বিসিএস হয়ে যাচ্ছে। ইভেন আপনি লাস্ট 2-3টা বিসিএস যদি দেখেন তাহলে তারা 1 থেকে 10, 1 থেকে 100 পজিশনেও আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে পড়ালেখা, চাকরির প্রিপারেশন এটা আপনার নিজের, কোনো প্রতিষ্ঠান আপনাকে কিছু দেয় না। কিন্তু কি হয়, আপনি যদি সরকারিতে চান্স পান তাহলে আপনার প্রায়োরিটিটা ভিন্ন। আপনি 5টা বছর সম্মানের সাথে থাকতে পারবেন, আপনার খরচ অনেক কমে যাবে, বাবা মার সম্মান বাড়বে। কিন্তু বেসরকারিটা আমরা কখন পড়ি? আমরা দায় থেকে পড়ি। তো আপনি তো অবশ্যই, আপনাকে যে এত ফ্যাসিলিটি দিচ্ছে, বাবা মা টাকা খরচ করে এই পর্যন্ত পাঠিয়েছে, আপনি কেন আগে বেসরকারির কথা ভাববেন? আপনি তো সরকারের কথা ভাববেন আগে। আর নার্সিং এ চান্স পাওয়া এত কঠিন কিছু না। যদি আপনি লেগে থাকেন, আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি মোটামুটি একটা রেজাল্ট থাকে, নার্সিং এ চান্স পাওয়া অনেক সহজ। ছেলেরা নার্সিং অবশ্যই পারে, কেন না? আপনাকে তো ওই যে এটা মানে হয়েছে, ছেলেরা হ্যাঁ আমি বলি, আপনারা এই যে আপনারা দুইজন আমার লাস্ট যে 2টা ক্লাস করাইছি ছিলেন না, দুজনে ছিলেন। আপনারা দুজন ক্লাসে মনোযোগী না। আমি প্রথম ক্লাসে এসে বলছি না যে পৃথিবীর সমস্ত উন্নত কান্ট্রিতে ছেলেরা হচ্ছে নার্স এবং ছেলেরা হচ্ছে জনপ্রিয় নার্স। আপনারা দুইজন শুধু কথাই বলেন। আমাদের হ্যাঁ হসপিটালে ছেলে নার্স দেখি না। অবশ্যই আপনার চোখ আপনি পিছনে রাখেন, আপনার চোখ আপনি পিছনে রাখেন, এই জন্য আপনি দেখতে পারেন না। নিজেরা কথা বললে তো কখনোই জানতে পারবেন না, এগুলা কথা শুনতে হবে। আমি প্রথম ক্লাসে বলছি যে পৃথিবীর, ওদের কাছে জিজ্ঞাসা করেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে সবচেয়ে বেশি নার্সিং পেশায় একটা সময় ছিল মেয়েরা আসতো শুধু। কিন্তু মেয়েরা কেন আসতো? কারণ মেয়েরা হচ্ছে যত্নশীল, মেয়েরা যত্নশীল, ইভেন মেয়েরা একটু সেবাটা ভালো করতে পারে। কিন্তু এই ধারণাটা কিন্তু ওই 1900 মানে কি বলা যায়, যখন 19-এর দশকে আসছে তখনই ধারণাটা ভুল ভেঙে গেছে। কারণ দেখা যাচ্ছে যে অনেক পুরুষ রোগী আছে, তারা মেয়েদের সাথে ফ্লেক্সিবল না। তখন কি একজন ছেলে দরকার না? তো সেই সেন্সটা থেকেই কিন্তু ছেলেদেরকেই নার্সিং পেশায় আনা হয়েছে। এবং বর্তমানে বাংলাদেশে আপনি, আমার পরিচিত অনেক আমার ক্লাসমেট আছে যে যারা অলরেডি আপনার পিজি থেকে পড়াশোনা করে ওরা অলরেডি সরকারি নার্সও হয়ে গেছে। এবং দেখেন কিছু কথা আছে, যেমন বাংলাদেশে হোম ইকোনমিক্স ছেলেদেরকে পড়ায় না। নার্সিং আমরা মনে করি ছেলেরা পড়তে পারে না, কিন্তু আপনি কি জানেন যে হোম এডুকেশনের মধ্যে বা হোম সায়েন্সের মধ্যে এমন কোনো বিষয়ই নাই যে ছেলেরা পড়তে পারে না। এবং এই একটা মাত্র কারণে হোম ইকোনমিক্স কে ঢাকা ইউনিভার্সিটির তারা আন্ডারে থাকা সত্ত্বেও তাদের সাবজেক্ট হিসেবে নেয় না, কারণ ওইটা কো এডুকেশন না। কো এডুকেশন মানে কি ছেলে মেয়েরা পড়ে না। এখন এই যে ধারণাগুলো না, এখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনারা অনেক স্মার্ট, আপনারা দেখবেন এখন পাশ্চাত্যে কি হইতেছে, পূর্বে কি হয়েছে এটা ফ্যাক্ট না। আর আপনারা যদি এই সেক্টরে যেতে চান তাহলে আপনারা এই সেক্টর সম্পর্কে আপনাদের স্টাডি করতে হবে, গুগল সার্চ দিতে হবে যে হু ইজ নার্স, শুধু কি মেয়েরা নার্স নাকি ছেলেরা নার্স। ঠিক আছে, এইটার বিষয় হয়েছে যে আমাদের একটা সেট আপ চলে আসছে, হোম ইকোনমিক্স শুধু মেয়েরা পড়বে। তারপরে যেমন ধরেন আপনাদের মধ্যে যারা মুসলিম দেখবেন যে মাওলানা হয় শুধু ছেলেরা, ইজ ইট? তাই না? মানে ধারণা থাকে যে মাদ্রাসায় শুধু ছেলেরাই পড়বে, মানে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া যাবে না, এরকম কিছু বিষয় থাকে মানুষের মধ্যে। আবার ইভেন ধরেন কি হয় যে যারা নার্সিং পড়ে শুধু মেয়েরাই পড়বে, এরকম কোনো বিষয় নাই। আপনি যেখানে যাচ্ছেন, ধরেন আপনি মাদ্রাসায় পড়েন, তাহলে মাদ্রাসা এডুকেশন আমাকে কি কি সুবিধা দিতে পারে? সব পড়ালেখারই ভালো দিক আছে, যারা মাদ্রাসায় পড়ে এদেরও ভালো ভালো শিক্ষাই দেয়। কিন্তু আমরা সবাই কি করে ওটাকে নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছি। এখন আপনি নার্সিং পড়বেন, আপনি সার্চ করেন
যে নার্সিং পড়ার পরে আমার কি কি ফ্যাসিলিটি থাকতে পারে, কি কি ফ্যাসিলিটি, এবং সেখানে কি ছেলেরা এখন জনপ্রিয় হয়েছে নাকি ছেলেদেরকে এখানে কি ডমিনেট করা হয় নাকি তারা ভালো পজিশনে আছে, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আর আপু ভাইয়া ক্লাসে মনোযোগী হবেন এবং কনফিডেন্ট রাখবেন, যা কোশ্চেন করার আপুকে সরাসরি কোশ্চেন করবেন, ভয় নাই। শোনেন, ভয় লজ্জা এগুলো যদি রাখেন জীবনে কোনোদিনও বড় হতে পারবেন না, ঠিক আছে? যা মনে আসবে যে আপু আমি তো এটা বুঝতে পারতেছি না, তারপরে কিছু সময় যে বসবেন মাসুদ ভাইয়ের সাথে কথা বলবেন যে ভাইয়া আপনারা তো এতদিন এই কোচিং চালাচ্ছেন, তাহলে আমার কি কি ফ্যাসিলিটি হইতে পারে, ওনাদের সাথে কথা বলবেন, ওনারা আমার থেকে আরো ভালো বোঝাইতে পারবে। ক্লিয়ার? কারণ এই যে আমরা একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান সাজাই গুছাই সবাই বসছে, প্রত্যেক বছর এখান থেকে স্টুডেন্টরা বের হচ্ছে, চান্স পাচ্ছে, ওদের তো একটা ভবিষ্যৎ আছে, তো সেই ভবিষ্যৎটা আগে আপনার জানতে হবে, তাইলে এই পড়ালেখার প্রতি মনোযোগ আসবে। ঠিক আছে, এবার দেখেন আমরা লাস্টে যে টপিকটা আছে নারী ব্যক্তিত্ব, এই নারী ব্যক্তিত্ব আপনাদের দেখেন লেকচার শিট আছে কিনা, লেকচার শিটে বা বইয়ে আমাদের গাইডে আছে কিনা। আছে নারী বিশ্ব, পেজ নাম্বার বলেন। 33, সবাই বের করেন। পেয়েছেন? আচ্ছা, প্রথম লাইনটা কি আছে আমাকে বলেন। আচ্ছা ম্যাম কত পেজ? আমরা নারীদের প্রথম ভোটাধিকার প্রদান করা হয় 1893 সালে। পেয়েছেন? একটা স্টার চিহ্ন দেন। 33 পৃষ্ঠা, যারা অনলাইনে আছেন 33 পৃষ্ঠা, নারীদের প্রথম ভোটাধিকার প্রদান করা হয় 1893 সালে। এবার দেখেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, আমরা এই ধরনের কিছু তথ্য নিব। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, একটা লাইন বাদ দিয়ে দেখেন আছে বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট। আচ্ছা, এরপরে দেখেন আমরা চলে আসবো বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, মুসলিম কথাটা কিন্তু এখানে আছে। এরপর দেখেন প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট। হ্যাঁ বলেন। আপনার কাছে একরকম লাগলেই কি হবে? প্রেসিডেন্ট কথার একটা অর্থ আছে, আর প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি, আর প্রাইম মিনিস্টার মানে কি। এরপরে দেখেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবার একটা তথ্য আছে দেখেন, অস্ট্রেলিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে। আচ্ছা, এরপর দেখেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। ভারতীয় উপমহাদেশের লৌহ মানবী বলা হয় ইন্দিরা গান্ধীকে। কারণ কি? মার্গারেট থ্যাচার যিনি হচ্ছেন আপনার ওই যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, ফকল্যান্ড যুদ্ধে উনি একটা বিরাট ভূমিকা রাখেন, এই জন্য ওনাকে উপাধি দেওয়া হয়েছিল কি লৌহ মানবী। এইবার ওনার সাথে কেন এনাকে তুলনা করা হয়েছে? ওনার বাবার মৃত্যুর পরে যখন উনি ক্ষমতায় আসেন তখন ইন্ডিয়ার অর্থনৈতিক অবস্থা ছিল খুবই জঘন্য, এবং সেই জায়গা থেকে উনি ইন্ডিয়াকে একটা জায়গায় নিয়ে আসেন। এবং ওনার সবচেয়ে বড় প্রবলেম কি ছিল জানেন? 47-এর পরে দেশভাগের পরে প্রচুর পরিমাণে শরণার্থী ইন্ডিয়ায় ছিল। এরপরে আবার যখন ভারত আর বাংলাদেশের যুদ্ধ হয়, সেই যুদ্ধে অধিকাংশ লোক ইন্ডিয়া গিয়ে আশ্রয় নিছে না, এবং তখন ওনার খাদ্য অভাব বা খাদ্য শস্যের যে অভাব সেটা উনি সবার আগে অনুভব করে, এবং এটা ওনার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। তো এই চ্যালেঞ্জ গুলো উনি কাটায় যখন ওঠে, এই কারণেই ওনাকে লৌহ মানবী উপাধি দেওয়া হয়। ঠিক আছে, যে একজন মেয়ে মানুষ সত্য এই ব্যাপারগুলোকে সে সুন্দর করে ট্যাকেল করে। এবার দেখেন ভারতের নারীরা ভোটাধিকার লাভ করে 1950 সালে, যুক্তরাজ্যের নারীরা 1918 সাল। এই সালগুলো আপনাকে খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, যেগুলো আমি বললাম। ইউরোপের লৌহ মানবী মার্গারেট থ্যাচার, ওই যে ইংল্যান্ডের নারী প্রধানমন্ত্রী একটু আগে বললাম। এবার দেখেন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে 1920 সালে। আপনি লক্ষ্য করেন ভারতীয় উপমহাদেশের নারীরা 1935 সালে ভোটাধিকার পায়। ভারত না, কিন্তু এটা তো ভারতের সাল হচ্ছে দেওয়া আছে। ভারতীয় উপমহাদেশ যখন ভারত বিভক্ত হয় নাই তার আগে 1935 সালে তারা কি করে ভোটাধিকার পায়। সেইখানে আমেরিকার মতো এত আধুনিক রাষ্ট্র তারা মাত্র 1920 সালে নারীদেরকে ভোটাধিকার দিচ্ছে। তার মানে এরা কি, এরা আসলে মেয়েদের স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে এরা বেশ পিছায় ছিল। এরপরে দেখেন ভারতীয় প্রথম নারী স্পিকারের নাম মীরা কুমার, মার্ক করেন। এরপরে হচ্ছে দেখেন মুসলিম বিশ্বের প্রথম নারী স্পিকার। আচ্ছা, এরপরে আমরা দেখি স্বাধীনতার জনক। দেখেন এই টপিকটা আছে কিনা আপনাদের, বের করেন।
হ্যাঁ হ্যাঁ এটাই বের করেন। 35 35 নম্বর পেজ বের করেন সবাই, বিভিন্ন দেশের জাতির জনক। আচ্ছা এখান থেকে আপনি প্রথমত টিক দিবেন ভারত, পাকিস্তান, এরপরে হচ্ছে দেখেন দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াটাও একটু মার্ক করে যান, কিউবা মার্ক করবেন, তুরস্ক মার্ক করবেন এবং চীন মার্ক করবেন। ওকে, এই কটা সুন্দর করে পড়বেন। আর হচ্ছে আমরা দেখি আমাদের কি বাকি আছে, ইতিহাস বিখ্যাত সাল। ইতিহাস বিখ্যাত সাল, দেখেন এই যে যে ইতিহাস বিখ্যাত সাল, এইটা সম্পদ আপনাদের বইতে দেওয়া নাই, আছে আপনাদের? আচ্ছা বের করেন। সতেরো নম্বর পৃষ্ঠা, তাই তো? এর আগে পরে কি আছে বলেন তো? আচ্ছা দেখছি। সতেরো পেজ। পেজ নাম্বার কত? 17। বাংলাদেশের পত্র পত্রিকা, আচ্ছা দেখি দেন তো বইটা একটু আপু। কলম করে দেন, মার্ক করে দিচ্ছি। আচ্ছা দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সাল আছে, তাই তো? আন্তর্জাতিক তো নাই। আচ্ছা তাহলে আন্তর্জাতিক না থাকলে দরকার নাই, ওই এইখানে যে সালগুলো আছে এইগুলোই পড়লে হবে, আন্তর্জাতিক আর দরকার নাই। এবার আপনারা দেখেন যে আমরা আজকে যেগুলো শেষ করলাম, যেমন 8 নাম্বার লেকচার, 9 নাম্বার লেকচার এবং 10 নাম্বার লেকচার, এগুলো কিন্তু মোটামুটি সবই শেষ হইলো। আপনাদের এর আগে আর কোনো প্রবলেম আছে কিনা সেগুলো দেখেন। ম্যাডাম নার্স থেকে কি বিসিএস দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়, 4 বছরের অনার্সের সমমান হলেই সেটা দিয়ে বিসিএস দেওয়া যায়। অনেকে মানে দেওয়া যায়, যে আমি শুনছি কিন্তু নরমাল নাকি কি একটা বলে ওরা। আপু আপনার এই সম্বন্ধে এখনো মানে অনেক, আপনি এই কথা বলেন না, শোনেন, আপনি এখনো এইখানের এই যে যে জ্ঞানের যে একটা পরিধি থাকে, একটা ধাপ বাই ধাপ তো যেতে হয়, তো আপনি আস্তে আস্তে এগুলো সব বুঝে যাবেন। এই আপু কি ব্যাপার, একটা কথা বলতেছি না, আপনি এখন কি আপনি নার্সিং এ ভর্তি পরীক্ষা দিচ্ছেন না? তো এখন এই চান্স পাওয়াটাই তো জরুরি। বিসিএস নন ক্যাডার পরীক্ষা অনেক দূরে, চাকরির পরীক্ষা অনেক দূরে, ঠিক আছে? এখন এগুলো নিয়ে আপনি, আর এগুলো নিয়ে আপনার ধারণাটা এখন অনেক ঝাপসা। আপনি যখন নার্সিং এ চান্স পাবেন তখন এইগুলো নিয়ে জানার চেষ্টা করবেন। আপাতত আপনার ধ্যান জ্ঞান থাকবে কিভাবে আমি নার্সিং এ চান্স পেতে পারি, তখন আপনি আস্তে আস্তে সব বুঝে যাবেন, ঠিক আছে? এটা বোঝার জন্য তখন আপনাকে কাউকে প্রশ্ন করতে হবে না, দেখবেন আপনি আস্তে আস্তে নিজেই বুঝে যাচ্ছেন। আপনি যখন নার্সিং এ ঢুকবেন, আপনি ক্লাস করবেন, আরো 10 জনের সাথে মিশবেন, সবকিছু আপনি বুঝে যাবেন, তবে আপনি বিসিএস দিতে পারবেন, এতটুকুই এখন জানেন, ঠিক আছে? নরমাল আর অ্যাবনরমাল এটা জানার দরকার নাই। এবার নেক্সট আর কার কি প্রবলেম আছে আমাকে বলেন, শেয়ার করেন যে আপু এই প্রবলেম আছে। হ্যাঁ অনলাইনে আপু কিছু বলতে চাচ্ছেন সম্ভবত। ম্যাম 3 বিঘা করিডোর নিয়ে একটু আলোচনা করুন। হ্যাঁ বুঝি নাই আপু। 3 বিঘা করিডোর নিয়ে একটু আলোচনা করুন। আচ্ছা এই আপুরা কথা বলেন না সামনে। 3 বিঘা করিডোর, শোনেন 3 বিঘা করিডোর হচ্ছে আমাদের ওই যে ছিটমহলের মধ্যে একটা জায়গা ছিল, সেটা এখন ভারতের সাথে আমাদের বিনিময় চুক্তি হয়ে গেছে, ঠিক আছে? 3 বিঘা করিডোর একটা জায়গা, সেই জায়গাটা নিয়ে ভারতের সাথে আমাদের একটা বিরোধ ছিল, সেই জায়গাটা এখন সমাধান হয়ে গেছে। ওকে জি এখানে এই সব যেগুলো দিক আপনাদের ওখানে দেওয়া না, এটা হচ্ছে সব আমার এই শর্ট সাজেশন থেকে দেওয়া, ঠিক আছে? আমি এটা এইমাত্র দেখলাম, যদি কমানোর থাকতো আমি কমাই দিতাম, ঠিক আছে? ওখানে যা আছে পড়বেন একটু কষ্ট করে। ম্যাম হ্যাঁ আমাদের ডিক্টেশন শেষ হলো, পরে যে 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত আরোগুলা করাই বিশ্ববিদ্যালয় জাদুঘর। আচ্ছা মানে লেকচার 3 এর বিশ্বযুদ্ধ, বিভিন্ন যুদ্ধ, লাইব্রেরি, জাদুঘর, বিভিন্ন পুরস্কার, ঠিক আছে? তাহলে বিভিন্ন যুদ্ধ বের করেন। বিভিন্ন যুদ্ধ
শব্দ হচ্ছে। এই রূপা আক্তার নাকি, কি ব্যাপার? আপনারা মিউট করে দেন, আরে কারণ টেলিভিশন চলতেছে, মিউট না করলে তো অন্যরা শুনতে পারবে না। তো কোনো কথা বলতেছে না তো, মিউট করে রাখো। দেখেছেন বিভিন্ন যুদ্ধ সমূহ। আচ্ছা দেখেন বিভিন্ন যুদ্ধ, এই বিভিন্ন যুদ্ধ থেকে এখানে দেখেন আমি কয়েকটা জায়গা একটু মার্ক করে দিচ্ছি, আপনারা জাস্ট এইগুলোই পড়বেন। দেখেন পেজটা বলতে বলেন। 31 নম্বর পেজ, অনলাইনে যারা আছেন 31 নম্বর পেজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট ছিলেন হিরোহিতো। হ্যাঁ এটা তো মনে হয় আমিই করাইছিলাম আপনাদের, তাই না? আচ্ছা এরপরে দেখেন বিভিন্ন জাদুঘর আছে। আচ্ছা এই জাদুঘর থেকে আসলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না, লিখে রাখেন ওইখানে জাদুঘরটা একটু ছোট্ট করে একটু নিচে আন্ডারলাইন করে রাখেন, তাহলে বুঝবেন যে এখান থেকে প্রশ্ন আসবে না। এরপরে দেখেন শোনেন লাইব্রেরি এবং জাদুঘর আর বিভিন্ন পুরস্কার যেখানে লেখা আছে না, এখানে লিখবেন নোবেল পুরস্কার। তাও এই 21 সাল তো না, 2020 সালে যারা নোবেল পাইছে, এবং আপনারা জানেন যে করোনার কারণে কিন্তু নোবেলে অনেক আসছে, মানে এখানে যে নোবেল গুলো দেওয়া হয়েছে আনুষ্ঠানিক ভাবে না, 2020 সালের নোবেল ফলো করবেন। 2020-19 নোবেল পুরস্কার, শুধু নোবেল পুরস্কার, বিভিন্ন পুরস্কার। কি বলছি, বিভিন্ন পুরস্কারের পাশে লিখে রাখবেন নোবেল পুরস্কার। এখন ওই নোবেল থেকে কি কি পড়বেন সেটা একটু দেখে নেন। এই পৃষ্ঠা দেখার দরকার নাই। শান্তিতে কে কে নোবেল পুরস্কার পাইছে? শান্তি সাহিত্য, চিকিৎসা, এই তিনটা আপনারা পড়বেন, শান্তি সাহিত্য চিকিৎসা। লিখে রাখেন যে 2019-20 সালে শান্তি সাহিত্য চিকিৎসায় কারা নোবেল পেয়েছে তাদের নামগুলো আমাদের পরীক্ষায় আসবে। এবার আপনারা ভালো করে লেকচার প্ল্যানটা দেখেন যে আমাদের এরকম আর কিছু বাকি আছে কিনা। ম্যাম শান্তি সাহিত্য তারপরে কি লিখছেন? শান্তি সাহিত্য চিকিৎসা। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলে ফেলেন। ম্যাম আপনি যে হচ্ছে লেকচার গুলো মানে পড়াচ্ছেন আমাদেরকে, হ্যাঁ আমি এই লেকচার গুলো নিয়ে দেখলাম যে আপনি মানে যেভাবে পড়ান, এই বিগত সালের যে কোশ্চেন আছে না, বিভিন্ন মেডিকেল ভার্সিটি। আপু আপনার কথা একদমই বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার রিপিট করেন কাইন্ডলি। ম্যাম আপনি যে যে টপিক গুলো পড়াইছেন, হ্যাঁ এই টপিক গুলো আমি হচ্ছে ওই বিভিন্ন ভার্সিটি তারপরে মেডিকেলের যে কোশ্চেন গুলো আছে এইগুলো আমি দেখলাম যে আপনি যে যে সব কিছুই হচ্ছে ওই মানে কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, তাহলে কি আমরা ওই কোশ্চেন ব্যাংকটাই ফলো করব নাকি? দেখেন আপু কোশ্চেন ব্যাংক আমরা এই যে যে পড়াচ্ছি, আপনি কোশ্চেন ব্যাংকের মধ্যে তথ্য পাচ্ছেন, এটার মানে কি জানেন? আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আপনাকে পড়াচ্ছি, কিন্তু আপনি যদি শুধু কোশ্চেন ব্যাংক মুখস্থ করেন তাহলে কি হবে? কখনোই না। আপনাদের সাথে সাথে আমাদের এই তথ্যগুলো পড়তে হবে, আপনাদের একটা গাইড দেওয়া হয়েছে সুন্দর, সেটা পড়তে হবে, সাথে ওই কোশ্চেন ব্যাংকটাও আপনি ফলো করবেন। কিন্তু শুধু কোশ্চেন ব্যাংক পড়ে আমি চান্স পাবো এটা কিন্তু কোনোদিনই আশা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আপনাদের কি আর কারো কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা শোনেন, আপনারা অনেকেই আছেন যে আপনাদের আমার কোনো লেকচার পাইছেন পান নাই, তো আপনারা যে কাজটা করবেন, অনেকেই আমার ফেসবুকে অ্যাড হইছেন না, তো দেখবেন আমি একটা পেজে অনলাইন ক্লাস নেই, মানে ফ্রিতে, ঠিক আছে? ওটার সাথে কোনো সম্পর্ক ইয়া নাই। আপনারা ওই গ্রুপে অ্যাড থাকবেন, গ্রুপ তো না একটা পেজে অ্যাড থাকবেন, আমি যে আমার ইয়াটা লিখে দিচ্ছি ওখানে গেলেই আপনি পেয়ে যাবেন। তো ওখানে গেলে আমি যখন মাঝে মাঝে লেকচার নিব আপনাদের আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমার নাম হচ্ছে লাবণী অধিকারী, ওখানে সার্চ দিবেন অথবা আমাকে একটু মেসেঞ্জারে নক দিবেন যে আপু আপনার ওই পেজের লিংকটা একটু দিয়ে দেন, তাহলে আমি ওইখানে মাঝে মাঝে লাইভে যাই, ঠিক আছে? বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি আমার মতো করে, সাম্প্রতিক বা অন্যান্য বিষয় নিয়ে। তো আপনারা ওটার সাথে অ্যাড থাকলে আপনাদের উপকার হবে, ঠিক আছে?
মানে জাস্ট এটা আমি কোনোদিনও আগে এরকম ভাবে অনলাইন ক্লাস নেই নাই, কিন্তু এখন যেহেতু আমাদের সময় এটা ডিমান্ড করে তো সেই জন্যই করা। তো আপনাদের কি তাহলে আর কোনো প্রবলেম আছে? ওকে, ভেরি গুড। এখন হয়তো 2 তারিখের পরে আপনাদের নতুন লেকচার শিটে ক্লাস হবে, আপনারা সেটার জন্য অপেক্ষা করেন। এবং শুনেন, নতুন যা কিছু পড়বেন তার আগে পুরাতন কি পড়ছেন সেটাকে রিভিশন দিবেন। নতুন পড়ার আগে পুরাতন যা পড়ছেন সেটা রিভিশন দিবেন, তা না হলে দিন শেষে কিন্তু ফলাফলটা শূন্য হয়ে যাবে। বুঝছেন? দেখবেন সবই পড়ছেন কিন্তু কিছুই মনে নাই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবার। এখন আপনারা বসেন, মাসুদ ভাই কি বলে তারপরে আপনারা আর কি বের হবেন। জি জি, জো বাইডেন যে দল থেকে নির্বাচিত হয়েছেন, হ্যাঁ উনি ওই দলেরই একসময় এমপি ছিলেন, মানে আমরা যেটাকে এমপি বলি